ফুলশয্যার রাতে সার্থকের পক্ষ থেকে কোনো রকম কোনো উপহার না পাওয়ার আক্ষেপ রয়ে গেল স্রোতের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন ফুলশয্যার ঘর থেকে বেরিয়ে সকলকে প্রণাম করে, ঠিক সেই সময় আয়শা এবং ওর সকল আত্মীয় স্বজন স্রোতকে চেপে ধরে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, আমাদের একটা কথা বলো তো, যে তোমাকে ফুলশয্যার ঘরে সার্থকদা তোমার মুখ দেখে কি তোমাকে গিফট দিয়েছে বলো তো। এবার নিশ্চয়ই আমাদের কাছ থেকে সেই বিষয়টাও লুকোবে না। আমরা খুব ভালো করেই জানি যে সার্থকদা আমাদের সামনে যতই গোমড়া মুখো সাজার চেষ্টা করুক না কেন, কিন্তু মনের দিক দিয়ে খুব বড় মনের একটা মানুষ, তাই তোমাকে গিফট দিতে বিন্দুমাত্র কিপটমো করবে না কি সার্থকদা। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন, গিফটও কি দেওয়ার ছিল? এটা তো আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না এই সম্পর্কে। এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে বারে, তুই মেয়েটাকে কালকে কোনো রকম কোনো গিফটও দিসনি, এটাও কি তোকে বলে দিতে হবে? কি রে সার্থক, তুই এত দুনিয়া ছাড়া কী করে হয়ে গেলি বলতো? এইসব জিনিসে যদি আমরা এখন তোকে শিখিয়ে পড়ে দিতে যাই, তাহলে তো আমাদের মান সম্মান গুরুজন হিসেবে সব কিছু জলাঞ্জলি দিয়ে দিতে হবে ওদিকে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে থাক না পিসিমণি, তোমরা শুধু শুধু ওকে কেন বকাঝকা করছো বলো তো? আর যাই হোক না কেন, আমি ওর কাছ থেকে সেরকম কোনো কিছু এক্সপেক্টও করি না, আর এক্সপেক্ট করতেই বা কেন যাবো বলো তো, যেখানে কিনা আমাদের সম্পর্কটা আর 4-5টা নর্মাল কাপলের মতন নয়। আর আয়শা, তুইও দেখি আমার পেছনে এরকম করে উঠে পড়ে লেগে পড়েছিস, তাতে তোর কি যায় আসে? গিফটটা যদি কারো দেওয়ারই হতো তাহলে তো সার্থক স্যার অবশ্যই আমাকেই দিত, তাই না? এখন আমার যদি গিফট নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা না থাকে, তাতে তোদের এত কিসের মাথা ব্যথা হচ্ছে বলতো? তখন এই কথা বলা মাত্র আয়শা বলতে থাকে যে হারে, মেয়েটার যথেষ্ট পরিমাণে অভিমান হয়েছে, আসলে হওয়াটাই বা স্বাভাবিক, কারণ এত বড় মুখ করে মেয়েটা অপেক্ষা করে বসেছিল হয়তো বা বরের কাছ থেকে কিছু একটা স্পেশাল গিফট পাবে, কিন্তু সেখানেও তুই ওর মনটাকে এরকম করে মেরে দিলি দাদা ভাই। ওদিকে কথা বলা মাত্র আয়শার বর সার্থককে বলতে থাকে যে সত্যি দাদা ভাই, তুমি এই কাজটা একদমই ভালো করনি, তোমার নিজের লজ্জা হওয়া উচিত। তুমি মেয়েটাকে একটা দিন অন্তত একটা স্পেশাল ফিল করানোর জন্য এরকম কোনো গিফটই ওর জন্য নিয়ে এলে না, এটা তোমার আসলেই উচিত হয়নি। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে সত্যি তো, আমি যতই ওকে বলি না কেন যে আমি ওকে ওয়াইফ হিসেবে মানি না, কিন্তু হাজার হোক বিয়েটা তো আমাদের হয়েছে, আর নিয়ম কানুন মেনেই যখন সব কিছু হয়েছে, তাহলে ও তো আমার কাছ থেকে একটা স্পেশাল গিফট প্রাপ্য ছিল, কিন্তু সেটাও আমি ওকে দিতে পারিনি। আমি কতটা অপদার্থ হয়ে গিয়েছি হাজব্যান্ড হিসেবে, আমি ওর একদমই অযোগ্য, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু তা সত্ত্বেও স্রোতকে স্পেশাল ফিল করানোর জন্য যদি একটা গিফট দিতে হয়, তাহলে আমি যে কোনো মূল্যে অবশ্যই ওর পছন্দ মতন একটা গিফট নিয়ে আসবো। আজকে যে কোনো সময়ই হোক না কেন, আমি একটু হলেও সময় বের করে ওর জন্য একটা গিফট কিনে আনতেই হবে, নয়তো বা স্রোতের এই ভারী মুখ আমি দেখে অন্তত গোটা দিন পার করতে পারবো না, কারণ আমি মোটেও ওর মনমরা চেহারাটা সহ্য করতে পারি না। কারণ হাজার হোক ওর ভালো মন্দের সব কিছুর দায়িত্ব নিয়ে আমি যখন এসেছি, তাহলে ওকে কষ্ট তো আমি কোনো মতেই থাকতে দেবো না। এ কথা বলা মাত্র আয়েশা বলতে থাকে যে স্রোত শেয়ার আপ, এইসব নিয়ে একদম মনমরা হয়ে গেলে কিন্তু চলবে না। তখন স্রোত বলতে থাকে যে তুই কিসের সব কথা বলছিস বলতো? তোর কি মনে হয় যে তোর দাদাবের কাছ থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করি? ওদিকে আড়ালে দাঁড়িয়ে সার্থক যখন এই জিনিসটা শুনে ফেলে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আমার কাছ থেকে তুমি এক্সপেক্ট করো আর না করো, কিন্তু যাই হয়ে যাক না কেন, হাজব্যান্ড হিসেবে আমার যা কর্তব্য সেই সব কর্তব্য আমি পালন করব। আর তোমার যখন আপসেট হওয়ার রিজন একটাই যে আমি তোমাকে কোনো গিফট দিইনি স্পেশাল ফিল করানোর জন্য, তাহলে আজকে আমি তোমাকে সব থেকে বেশি স্পেশাল ফিল করাবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।